আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আইয়ের। এবং আজকে বলতে গেলে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব শেষ করে আমরা সেমিফাইনাল নকআউট পর্বে চলে এসেছি এবং প্রথম সেমিফাইনালেই মুখোমুখি হচ্ছে ভারত এবং মাইটি অস্ট্রেলিয়া। এবং সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন টাইগারদের সাবেক পেসার তারিক আজিজ খান। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং শুরুতেই বলে রাখি, এই যে আমাদের গ্রুপ পর্ব যে ম্যাচটি গেল বাংলাদেশ পাকিস্তান, তো আসলে শুরু থেকে বাদ পড়ে গেছে। কারণ কি বলবো, আসলে খুব খারাপই লাগে। বাংলাদেশের মতো দলটা আসলে আমরা এখন পর্যন্ত আসলে বৈশ্বিক আসরে বড় মঞ্চগুলো আসলে করতে পারছি না। তো সেমিফাইনালের প্রথম কথাটায় যাওয়ার আগে একটু বাংলাদেশ প্রসঙ্গটা একটু আসতেই চাচ্ছি যে কেন এমন হলো আর কি। প্রশ্নটা হলো দায়টা কার। ধরেন আমরা হয়তো দেখলাম যে ইংল্যান্ড বাটলার দায়িত্ব নিয়ে সরে গেল, পাকিস্তান টিম ইসের সমালোচনায় বিদ্ধেছে, বা আসলে আমাদের আসলে প্রস্তুতিটা ভালো হয়নি। যেটা আপনি যদি দেখেন যে ধরনের প্রিপারেশন নিয়ে এই মঞ্চে যাওয়া দরকার ছিল এবং যে ধরনের ক্রিকেটটা আমরা তাদের কাছ থেকে আসলে ডিমান্ড করছিলাম অ্যাজ এ এক্সপেক্টেটর, সেটা আসলে ফুলফিল হয়নি। এবং দিন শেষে যেটা হয় যে আপনি যখন বাজে খেলবেন তখন আপনাকে খেসারত দিতেই হবে। এবং আপনি যদি দেখেন যে দুটো ম্যাচ হয়েছে আমরা আসলে কম্পিটিটিভ ক্রিকেটটাই খেলতে পারিনি এবং আন্তর্জাতিকভাবে যারা ধারাভাষ্যকার আছেন তারা বিষয়টা নিয়ে কিছুটা শঙ্কিত। এবং আসলে এই ধরনের ক্রিকেটটা খেলে আসলে ওয়ার্ল্ড ক্রিকেটে ডমিনেটিং করা যাবে না। এবং আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটটা আবার রিবিল্ড করার টাইম এসেছে এবং দেখা যাক এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন তারা বিষয়টাকে কীভাবে দেখেন। ঠিক আছে, আমরা বাংলাদেশ নিয়ে আসলে আরও কথা বলবো। তার আগে আসলে আমরা সেমিফাইনাল প্রসঙ্গে একটু আসি। যেহেতু অস্ট্রেলিয়া এবং ভারত দুইটা আসলে বলতে গেলে দুবাইতে ম্যাচটা হচ্ছে, মরুভূমির এই উত্তপ্ত ফাইনালের আগে আরেকটা ফাইনালের আসলে আমরা ফ্লেভার পাচ্ছি। তো কাকে আসলে আপনি এগিয়ে রাখবেন, ভারত নাকি অস্ট্রেলিয়া? না, আমরা দেখেছি যে আইসিসির কোনো টুর্নামেন্টে আপনি অলওয়েজ অস্ট্রেলিয়া একটা ডিফারেন্ট টাইপ অফ ক্যারেক্টার টিম এবং তারা সেটা প্রমাণ করে দেখিয়েছে। এবং ওভারঅল ইন্ডিয়া বা অস্ট্রেলিয়ার যদি আপনি ম্যাচ অ্যানালাইজ দেখেন সেখানে দেখবেন যে অস্ট্রেলিয়া অনেক বেশি এগিয়ে আছে। তো ওভারঅল যে এই টুর্নামেন্টের একটা বাড়তি সুবিধা আসলে ইন্ডিয়া পাচ্ছে সেটা হলো তারা একটা ভেন্যুতেই খেলছে এবং তাদেরকে ট্রাভেল করতে হচ্ছে না, যেটা অস্ট্রেলিয়াকে করতে হয়েছে। বাট এই অস্ট্রেলিয়ার টিমটাও কিন্তু ওই টিম না যে টিম আমরা সবসময় বলি যে এই টুর্নামেন্টে আসার আগেও অনেকে বলেছে খর্বশক্তির অস্ট্রেলিয়া। বাট ওয়ে দে পারফর্ম, তারা যে মাঠে একটা ইউনিট হিসাবে যেটা আমরা সবসময় বলেছি যে তাদের প্লেয়ারগুলোকে আসলে আন্ডার এস্টিমেট করার সুযোগ নেই এবং সেই জায়গাটাতে তারা খুব মানে আমরা যেটা বলি যে ক্যালকুলেটিভ ক্রিকেটটা যেটা হয় সেটা তারা খেলে এবং তারা জানে ক্রিকেটটা কীভাবে খেলতে হয়। এবং নকআউট স্টেজে আপনি সবসময় আপনি যেটা আমরা বলেছি অস্ট্রেলিয়া সবসময় কিছুটা অজয় এবং সেই জায়গাটায় ইন্ডিয়া আপনি যদি দেখেন তাহলে একটা আপার হ্যান্ডে আছে, যেটা আমরা বলেছি যে তারা তাদের প্রিপারেশনের যে জায়গাটা থাকে সেখান থেকে তারা চমৎকারভাবে নিজেদেরকে সুরক্ষিত রেখেছে এবং সেই জায়গা থেকে বাড়তি অ্যাডভান্স নেওয়ার জন্য তাদের যে উইকেটে খেলা হচ্ছে সেই উইকেটে তাদের ম্যাচ খেলার সংখ্যা বেশি আদার দেন অস্ট্রেলিয়া, অন্যরা আসা যাওয়ার ভিতরে আপনার খেলেছে। তো সেই জায়গাটা আমার মনে হয় যে একটা বাড়তি সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে ইন্ডিয়া। একটু যোগ করে রাখি আসলে আপনার সাথে, বাড়তি আসলে সুবিধা পাচ্ছে যখন ভারত, তখন কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু আসলে প্রস্তুতির একটা ঘাটতি ছিল। তেমনি আসলে বৃষ্টির কারণে দুইটা ম্যাচ আসলে তাদের খেলা হয়নি। সেখানে আবার দুবাইতে যেহেতু তাদের আসতে হচ্ছে, একটা সুবিধা আরেকটা পাচ্ছে তারা, কারণ দুবাই থেকে আবার আসলে পাকিস্তান তাদের যেতে হয়নি, যে কাজটা আসলে নিউজিল্যান্ডকে করতে হয়েছে। তো এই জায়গাটা থেকে মানে কত আপনি বড় দলের একটা অ্যানালাইসিসের কথা বলছিলেন, সেখানে কিন্তু অস্ট্রেলিয়ার পক্ষ থেকে কিন্তু আসলে জানানো হয়েছে যে তারা বাড়তি অ্যাডভান্টেজ পাচ্ছে, এই নিয়ে তারা আসলে কোনো ধরনের আতঙ্কিত বা সুবিধাবাদী হিসেবে তা আসলে বলতে চায় না। এই যে মাইটি শব্দটা চলে আসে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে, সবাই গণমাধ্যমে আমরা এই বিষয়টা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। তাই কতটা আসলে স্পেশালি দল হলে বা মানসিকভাবে আসলে তারা কতটা এগিয়ে থাকলে এমন কথা আসলে বলতে পারে না। মেন্টাল টাফনেস অস্ট্রেলিয়ার ধারে কাছে কেউ যেতে পারবে না এবং তারা ক্রিকেটটা যেভাবে খেলে আপনি জানেন যে প্যাশনটা যদি আপনি দেখেন বা বার্নিং ডিজায়ার যেটা বলেন, প্রত্যেকটা প্লেয়ার জানে যে আসলে সে কি করতেছে এবং টিমের জন্য তার কন্ট্রিবিউশনের জায়গাটা কোথায়। এবং আমরা দেখেছি যদি আপনি এটাই যদি হতো তাহলে ইন্ডিয়ার এগেনস্টে ওয়ার্ল্ড কাপ যেটাটা আপনার পুরা স্টেডিয়ামকে যেভাবে তারা নিস্তব্ধ করে দিয়েছিল আমরা দেখেছিলাম। তো দিস মিন দে আর মানে তারা মেন্টালি এতটাই টাফ যে এই সব ছোটোখাটো বিষয়
তাদেরকে আসলে ওইভাবে অ্যাফেক্ট করে না, এবং কোনো অজুহাতের পিছনে তারা আসলে খুব বেশি ছুটে না, বিকজ প্রফেশনালিজমে আপনার আসলে অজুহাতের কোনো জায়গা নেই। আপনাকে যে পরিবেশে যেখানে নামিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনাকে বেস্ট আউটকামটা বের করতে হবে। এবং অস্ট্রেলিয়া টিম অ্যাট দিস মোমেন্ট আপনি যদি দেখেন, এই টিমটাকে নিয়ে কেউ খুব বেশি করেনি যে প্রস্তুতির ঘাটতি আছে, যেটা আপনি বললেন যে ম্যাচ হয়নি, অমুক হয়নি, এগুলো নিয়ে তাদের আসলে কোনো, আমার কাছে মনে হয় না যে এই প্রফেশনালিজমের জায়গায় তারা খুব বেশি চিন্তিত। তারা তাদের প্রিপারেশনটা নিয়েছে এবং জানে যে প্রতিপক্ষ কে আসছে, তার এগেনস্টে কোন টেকনিক বা ট্যাকটিক্সের যে জায়গাগুলো রয়েছে যেগুলো নিয়ে তারা অ্যাপ্লাই করবে, ওই জায়গাগুলোর প্রতি ফোকাস। এবং আপনাকে মনে রাখতে হবে যে অস্ট্রেলিয়ার ট্যালেন্ট, আমরা যেতই বলি যে তাদের ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট থেকে তাদের দলগত পারফরমেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং সেই জায়গাটায় আমার মনে হয় অস্ট্রেলিয়া সবসময় যে কাউকে চ্যালেঞ্জ জানাতে, আপনি যদি দেখেছেন যে ওয়ার্ল্ড ক্রিকেটে আপনারা হয়তো মিডিয়ার কল্যাণে আমরা হয়তো মাইটি শব্দটাও খুব শুনছি, বিকজ তারা ক্যারেক্টারটাই ওইভাবে শো করেছে যে আপনি এটা বলতে বাধ্য। সো তারা সমীহ আদায় দল, কিন্তু দিস ইয়ার আপনি যদি বলেন যে আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া মোস্ট ফেভারেট এবং মোস্ট কনফিডেন্স টিম, এবং ওরা জানে যে ওদের স্ট্রেংথ কী এবং উইকনেসটা কী। যদি আপনি দেখেন তাহলে তারা টিমটা সাজিয়েছেও এই কন্ডিশনের জন্য, আসলে তাদের জন্য যে জিনিসগুলো সুইটেবল সেই ধরনের প্লেয়ারগুলোকে তারা ইনক্লুডেড করেছে। এবং আরও একটা যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে যে আইসিসি যে আসলে ফেভারটা কাকে করছে, এবং এই প্রশ্নটা উঠেছে যে আসলে সে কি সবার না ইন্ডিভিজুয়াল কোনো টিমের, মানে এখনো তো আসলে এই সময়টা জায়গাটায় আসলে কিছুটা প্রশ্নবিদ্ধ আছেই। তারপরেও আপনার যেহেতু দিন শেষে ইজ দ্য গেম এবং এন্টারটেনমেন্টের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা আমার মনে খুব একটা চ্যালেঞ্জিং আমরা একটা ওয়ানডে ম্যাচ দেখতে যাচ্ছি। প্রতিটা ম্যাচে আসলে উইকেট কিন্তু একটা বড় রোল প্লে করে। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে যে যখন আমরা মাইটি অস্ট্রেলিয়া কিংবা উইকেটের বেশি সুবিধা পাচ্ছে, তখন আসলে টিম ম্যানেজমেন্ট থেকে বলা হচ্ছিল তারা এতটা সুবিধা পাচ্ছে না, কারণ তাদেরকে ভিন্ন ভিন্ন উইকেটে খেলতে হচ্ছে। আর এরপরও আসলে আমরা যদি বলি, এখন পর্যন্ত উপমহাদেশীয় আমাদের সবচেয়ে কালচারটা তো স্পিন। দুবাইও কিন্তু আসলে উইকেট আমরা যদি একটু খেয়াল করে দেখবেন, স্পিনাররা কিন্তু ভালো অ্যাডভান্টেজ পাচ্ছে। খেয়াল করে দেখেন লাস্ট ম্যাচে কিন্তু ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে কিন্তু 5টা উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী। তবে পেসারদের আসলে দাপটটাও কিন্তু কম না। যদি উইকেট যদি ভালো হয় সেখানে পেসাররাও, আপনি নিজেও আসলে এটা বলতে পারবেন যে সেখানে আসলে পেসাররাও উইকেট পায়, যেখানে নিউজিল্যান্ডের ম্যাথানি সেও কিন্তু 5 উইকেট কিন্তু নিয়েছে। মানে এই বিষয়টা উইকেটটা নিয়ে আসলে কি বলবেন, আসলে কি অ্যাডভান্টেজ, উইকেটের অ্যাডভান্টেজটা কি আসলে নিতে পারছে? না, ইন্ডিয়া আসলে যে ফরম্যাটের টিম বানিয়েছে, আপনি দেখেন তাদের সামি ব্যাক করাতে তাদের বোলিং ডিপার্টমেন্ট অনেক বেশি আমার কাছে সমৃদ্ধ মনে হচ্ছে। আপনি যদি সামিকে দেখেন, হার্দিক পান্ডিয়া ইজ বোলিং ভেরি ওয়েল। বরুণকে আপনি যেটা দেখেছেন যে স্পিন এখান থেকে পাওয়ার কথা, সেই জায়গাটায় হয়তো জাদেজা হয়তো ওইভাবে উইকেটটা পায়নি, বাট হি কন্ট্রিবিউটেড লট ফর দ্য টিম। কুণাল পান্ডিয়া আপনি যে দেখেন, আজকে হয়তো জাদেজার খেলার সম্ভাবনাটাও কম থাকবে। তাদের রয়েছে, আমি জানি না বেস্ট 11 আমার মনে হয় না যাদের, বিকজ বড় মঞ্চে আমার মনে হয় তাদের এক্সপিরিয়েন্সটা অবশ্যই কাউন্টেবল হবে। এখন দেখার বিষয় যে ধরেন অপোনেন্ট টিমে কতজন বামহাতি ব্যাটসম্যান রয়েছে, কতজন ডানহাতি ব্যাটসম্যান রয়েছে, এটার উপর বেস করে বেশি রাইটি এবং লেফটির যে কম্বিনেশনের যে জায়গা আমরা যেটা বলেছি স্পিন ডিপার্টমেন্টে, সেই জায়গাটায় আপনি ক্যালকুলেট করা। নিউজিল্যান্ডের সাথে তারা একটা ডিফারেন্ট এই সাথে খেলেছে এবং ভারুনকে তারা ইউজ করেছে এবং এই ডেলিভার্ড। অস্ট্রেলিয়াও আপনি যদি দেখেন যে এই ম্যাচের জন্য কিন্তু তারা একটা স্পিনার, বাড়তি স্পিনারকে নিয়েছে, জাম্পা ইজ দেয়ার। হ্যাঁ, সো আই থিঙ্ক উইকেটের ক্যারেক্টার অনুযায়ী, যেটা আপনি বললেন যে ক্যারেক্টার অনুযায়ী তারা চেষ্টা করেছে কোন প্লেয়ার বেস্ট আউটপুটটা দিতে পারে সেই জায়গাটায়। আর আপনি যেটা বলেছেন যে উইকেট যখন ভালো হবে তখন দুজনের জন্যই ইকুয়াল, এবং সেই জায়গাটাতে দুই টিমই পেস অ্যাটাকটা সমৃদ্ধ। কিছুটা এক্সপিরিয়েন্স বেশি ইন্ডিয়াতে, বাট অস্ট্রেলিয়ার এখন যে পেস অ্যাটাকটা আছে সেটা কিছুটা আপনার নন এক্সপিরিয়েন্স। তো এই জায়গাটায় শুধু ঘাটতি আছে, বাট স্পিন ইনজুরির কারণে আসলে মূলত তার একটা ইনজুরির ঘাটতি নিয়ে এসছে। ওদিকে যদি আসলে বলি ম্যাট শট, একজন ব্যাটারের এগেনিস্টে যেহেতু উনি ছিটকে পড়েছেন, তার এগেনিস্টে একজন আসলে অলরাউন্ডার স্পিনার। তো এটা আসলে যে কন্ডিশনটা, এটা আসলে খুব কেমন ছিল, কন্ডিশনের বেজের উপর ডিপেন্ড করে যে তারা যে ধরনের উইকেটে খেলতে যাচ্ছে, এখানে আসলে একটা পেসারের থেকে একটা স্পিন অলরাউন্ডার হলে টিমের জন্য মোর বেনিফিট হতে পারে। এই যে ম্যানেজমেন্ট কল এবং সেই জায়গাটা আমার মনে হয় যে অস্ট্রেলিয়া প্রফেশনালিজম দেখিয়েছে। ওকে, অবশ্যই। আর একটু আসলে বলে রাখি, আসলে বোলারদের নিয়ে আসলে আমরা কথা বলছিলাম। এই উইকেটে আসলে আমরা বর্তমান সময় ক্রিকেটটা যেভাবে যাচ্ছে, যদি আসলে আইপিএলের মতো জিনিস দেখি, আরও অন্যান্য যে ক্রিকেটীয় যে কালচার, ব্যাটিংয়ের কালচারটা প্রায় 300-350, মানে এর নিচে আসলে কথা হচ্ছে না। সেখান থেকে আসলে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ম্যাচটাই কিন্তু আমরা প্রায় দেখেছি 700 রানের একটা ম্যাচ প্লাস হয়েছিল। এর পরের ম্যাচগুলো আসলে কেমন ছন্দপতন হয়েছে। তবে আজকের ম্যাচটায় সবাই কিন্তু আশা করছে বড় একটা রানের, কারণ ক্রিকেট খেলাটা এখনকার সময় আসলে রান না হলে
50 ওভার্স ম্যাচে আসলে ওই মজাটা আসলে হয় না। ক্রিকেট দিন সেটাও একটা বিনোদনের জায়গা হয়ে আসছে। তো আপনার কাছে আসলে কি মনে হয়, যেখানে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো দল তারা আসলে ব্যাটিংয়ে খুব পরীক্ষিত, যদিও আগের ম্যাচে তারা ভালো করতে পারেনি, ওদিকে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল সবচেয়ে বেশি টার্গেটেড ব্যাটসম্যান, আপনি তাদেরকে নিয়ে আসলে কি বলবেন? আর আরও আসলে অনভিজ্ঞ অনেক ব্যাটসম্যান রয়েছে কিন্তু অস্ট্রেলিয়া টিমে। তো এই দুই দলের ব্যাটসম্যানদের ভারসাম্যটা কেমন হবে? না, আপনি যদি দেখেন যে ব্যাটসম্যানের রাজত্বটা নির্ভর করে আসলে, আপনি যদি দেখেন উইকেটটা আসলে কীভাবে প্রডিউস হচ্ছে, উইকেটের উপর ডিপেন্ড করে অনেক কিছু নির্ভর করে। এবং আপনি যদি দেখেন, আপনি যেটা বললেন যে আইপিএল ইজ এ ডিফারেন্ট ফরম্যাট গেম, দিস ইজ ডিফারেন্ট ওয়ান কাইন্ড অফ ডিফারেন্ট ফরম্যাট। দোনো পাশ থেকে দুইটা নতুন বল ইউজ হয় এবং টেকনিক্যাল পার্টে যে জায়গাগুলোতে এখানে সময় পাওয়া যায়। এটা চমৎকার একটা ওডিআইটা বেসিক্যালি আপনার টি20 এবং ওয়ানডের যে ভার্সন আমরা বলি, যে দুইটার একটা সংমিশ্রণ আছে। এটা সামটাইম আপনাকে কিছুটা ফ্লেভার দিবে আপনার রয়েছে খেলার, আবার আপনি যখন অ্যাটাকিং মোডে যাবেন খেলাটা আপনার কাছে টি20 ফর্মেটে মনে হবে। বাট আপনি যেটা দেখতে চাচ্ছেন অ্যাজ এক্সপেক্টেশন, আমরা যেটা দেখতে চাই যে রান হবে প্রচুর, খেলাটা হাড্ডি লড়া হবে, কম্পিটিটিভ ক্রিকেট হবে, সেই জায়গা থেকে আমরা হয়তো বলতে পারি যে ইংল্যান্ড, আপনার সাউথ আফ্রিকা একটা আপনার খেলা হয়েছে, আফগানিস্তানের একটা খেলা হয়েছে, ইংল্যান্ড আপনার পরাজিত হয়ে সবার আগে বাদ নিয়েছে। আমরা দুইটা ম্যাচ না খেলেও কিন্তু ষষ্ঠ হয়ে গেছি, আপনি দেখেছেন হয়তো বাংলাদেশ টিম। সো সেই জায়গাটাতে আপনি যদি খেয়াল করেন যে হ্যাঁ, ব্যাটিং ওরিয়েন্টেড, আমরা যেটা বলি যে ব্যাটিং সুইটেবল যে উইকেটটা, সেটা আসলে সব ম্যাচে প্রডিউস হয়নি। এবং দুবাইতে যদি আপনি দেখেন, এখানে অন অ্যান অ্যাভারেজ স্কোরটা কিন্তু 300+ না, এটা বিলো 300। তো যার কারণে আপনি যদি উইকেটের কারণে হয়তো আপনার কাছে মনে হতে পারে এখানে 280-90 বা 300 করতে পারলে একটা টিমের জন্য জয়টা আসলে মানে তার জন্য খুব সুইটেবল। বাট আপনি আইপিএলের মতো যদি জায়গায়, যেখানে আপনি ইন্ডিয়াতে যেখানে আইপিএলটা হচ্ছে, তাদের উইকেটের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের সাথে আসলে দুবাইয়ের ক্যারেক্টারটা আপনি মিলাতে পারবেন না। এখানে মোর টার্নিং, মোর স্লোয়ার, এবং এখানে বলারদের বলে, যাদের বলে ভেরিয়েশন আছে, তারা সবসময় রাজত্ব করেছে। ব্যাটিং ডিপার্টমেন্টের জায়গায় যদি আপনি বলেন, হ্যাঁ, উই ওয়ান্ট টু সি রোহিত অন ফায়ার, বিরাট অলরেডি দেখেন তাদের কিন্তু শুভমান গিল একটা সেঞ্চুরি মেরেছে, রোহিত কিছুটা স্ট্রাগল করলেও কম বেশি রান করছে, বিরাট আপনার দেখেছি আমরা যে একটা স্কোর করেছে। পাকিস্তানকে আমরা এতটাই নিষ্প্রভ দেখেছি যে আমার কাছে মনে হয়েছে যে আমরা আর পাকিস্তান দুইটা টিম নিচের দিকে যাচ্ছি, বাকিরা হয়তো উপরের দিকে যাচ্ছে। আফগানিস্তান তাদের কিছুটা সমীহ জাগিয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটে, তারা যেভাবে ক্রিকেটটা খেলছে। তো ওভারঅল আপনি যদি বলেন যে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার খেলাটা সবসময় ইন্টারেস্টিং, যেখানে মেন্টাল টাফনেসটা খুব বেশি জরুরি। এই খেলাটাতে আপনার উপরে যে বাড়তি চাপ তৈরি হয়, সেখানে আমরা দেখেছি যে অস্ট্রেলিয়া দারুণভাবে এটাকে হ্যান্ডেল করতে পারে। আর ইন্ডিয়ার দিকে তাকালে মনে হয় মোর ইমোশন ইজ দেয়ার, অ্যাটাচটা বেশি, ইমোশনাল পার্ট থেকে আপনার হিউজ ক্রাউড তাদের ফরে আছে, তো তাদের কাছে এটা একটা বাড়তি পাওয়া। আমার মনে হয় অ্যাট দিস মোমেন্ট যে ওয়েতে ইন্ডিয়া আগাচ্ছে, আপনাকে ধরে নিতে হবে দুবাইয়ের মাঠে ইন্ডিয়া ফেভারিট। কিন্তু 2023-এর আহমেদাবাদের ফাইনালটাকে নিয়ে কি বলবেন? সেই ফাইনালের কোনো একটা প্রভাব থাকবে কিনা? কারণ স্বাগতিকদের মাঠে সেই ওয়ার্ল্ড কাপে তাদেরকে হারিয়ে আসলে শিরোপা জেতা, মানে অস্ট্রেলিয়ার 5 নম্বর ওয়ার্ল্ড কাপটা আসলে তারা ওটা বৈশ্বিক আসলে ট্রফিটা তারা আসলে জিতেছে, সেই প্রভাবটা কি আজকের ম্যাচে থাকবে কিনা? না, এটাকে যদি এইভাবে আসলে আমরা আসলে যারা কথা বলি বা মিডিয়া বলেন, তারা জিনিসগুলোকে টেনে নিয়ে এসে একটা হাইপ তৈরি করার চেষ্টা করেন। বাট আপনি যদি প্লেয়ার দৃষ্টিকোণ থেকে দেখেন, দিস ইজ ডিফারেন্ট অ্যাটমসফিয়ার, দিস ওয়ান ডিফারেন্ট অ্যাটমসফিয়ার, এবং দুই জায়গায় আপনি হয়তো টেম্পোটা টানতে পারেন। কারণ আমরা দেখেছি যে অস্ট্রেলিয়া এরকম টাফ কন্ডিশনে, টাফ সিচুয়েশনে নিজেদেরকে সেরাটা সবসময় উপস্থাপন করেছে। বাট আমরা জানি যে আইসিসিতে যখনই কোনো বড় ইভেন্ট হয়েছে, অস্ট্রেলিয়া সবসময় এখানে ডোমিনেটিং ক্যারেক্টার শো করেছে, এবং দ্যাটস দ্য প্লাস পয়েন্ট ফর দ্য অস্ট্রেলিয়ান। বাট অ্যাট দিস মোমেন্ট আপনি যদি ওইটার রিভেন্স হিসাবে টানতে চান, তাহলে চ্যাম্পিয়ন ট্রফির খেলাটার ওই সময় কিন্তু ইন্ডিয়ার প্রত্যেকটা প্লেয়ার, আপনি যদি দেখেন, হোম কন্ডিশনের একটা দারুণ অ্যাডভান্টেজ নিয়েছিল। বাট বিগ ম্যাচ, বিগ ডে, অস্ট্রেলিয়া অন ফায়ার। এবং এই জায়গাটাতে আপনি যদি দেখেন, স্মিথের নেতৃত্বে আমার মনে হয় অস্ট্রেলিয়া টিমটা, আমরা হয়তো বলেছিলাম টুর্নামেন্টের শুরুতে খর্বশক্তি, বাট নাও ইউ মানে টকিং অ্যাবাউট দ্য কল মাইটি, বাট যেটা তাদের ক্যারেক্টারের কারণে এবং মাঠের পারফরমেন্সটা অস্ট্রেলিয়া দারুণভাবে দলগতভাবে আমরা জিনিসটাকে হ্যান্ডেল করছে। এবং আসলে ফিল্ডিং নিয়ে আসলে সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছিল কিন্তু ভারত। আর যদি বলি যে অস্ট্রেলিয়ার ফিল্ডিং অসাধারণ একটা ফিল্ডিং, তাদের আসলে দেহের আকার সব মিলিয়ে আজকের ম্যাচটা খুব একটা দুর্দান্ত ম্যাচ হবে, এটা আসলে প্রত্যাশা করছি। একটু বাংলাদেশ প্রসঙ্গে আরেকবার আসি। আমাদের যদি বলি, আপনি যখন আসলে জাতীয় ন্যাশনাল টিমে ছিলেন, তখন মাত্র 10টা ওয়ানডে আসলে খেলতে পেরেছেন। হাবিবুল বাশার সুমন এবং খালেদ মাসুদ পাইলটের আন্ডারে আসলে খেলছে। তখনকার টিম আর এখনকার টিমের মধ্যে আসলে পার্থক্য কি খুঁজে পাচ্ছেন? না, পার্থক্য তো আপনার অনেক, আপনাকে সব কিছুতেই পার্থক্য আছে, বাট এক একটা সময়ের এক একজন সেরা থাকেন। আপনি নিশ্চয়ই ইমরান খানের টাইমের সেরাকে এখন আপনি রোহিত শর্মার টাইমের সেরার সাথে মিলাতে পারবেন না।
তো যার টাইমে যে সেরা ছিলেন তারাই কিন্তু ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করেছেন। আমি আনফর্চুনেটলি যে আমার ইনজুরি সমস্যার কারণে হয়তো আমার ক্যারিয়ারটা ইন্টারন্যাশনালি হয়তো দীর্ঘ হয়নি, বাট আমি যাদের আন্ডারে খেলেছি দে বোথ আর সুইট, আমার কাছে মনে হয় বেস্ট ক্যাপ্টেন যারা বাংলাদেশ ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার কি বলবো যে ওয়ার্ল্ড ক্রিকেটের সাথে আমাদের যে লিমিটেশন ছিল সেটা নিয়ে ফাইট করেছে। যে দুইজন ক্যাপ্টেনের নাম আপনি আমাকে বললেন তারা সবসময় আমাদের কাছে শ্রদ্ধেয়, এবং হাবিল বাশার, খালেদ মাহমুদ তারা চেষ্টা করেছে তাদের লিমিটেশন দিয়ে ক্রিকেটটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য। আর একটা শেষ প্রশ্ন দিয়ে আমি আসলে অনুষ্ঠান শেষ করব। আপনাদের আসলে যদি বলি বর্তমান টাইগারদের মানে নতুন পাইপলাইনে অনেক খেলোয়াড় আছে যাদেরকে আসলে আমরা দিতে পারি না সিনিয়রদের অনেক কারণে, যার যেটা দেখছি মাহমুদুল্লাহ এবং মুশফিকের মতো আসলে দলকে আসলে কোনো ক্যাপ্টেন এসে বলতে পারেন আপনি এই ম্যাচটা বসে যান, এমন একটা প্রক্রিয়ার মধ্যে আমাদের থাকতে হয়। তো এই যে সিনিয়রদের দাপট এইভাবে ধরে রাখা, একটা চেয়ারটা ধরে রাখার একটা যে প্রবণতা যেটা আমাদের রাজনীতিতেও থাকে, এখন সেটা ক্রিকেটের মধ্যেও চলে আসছে। সিনিয়র ক্রিকেটারদের আসলে কেউ এসে বলতে পারে না যে আমরা অমুক একটা চান্স দিই, আপনি অনেকটা খারাপের মধ্যে আছেন বা একটু সময় নেন। এই যে ট্রানজিশনটা চলছে বা এখনো ধরে রাখার প্রবণতা কেন চলছে, বা এইটা থেকে কবে বেরোতে পারবে বাংলাদেশের ক্রিকেট? আপনি যদি দেখেন যে আমাদের বাঞ্চ অফ ক্রিকেটের অভাব রয়েছে, কোয়ালিটি ক্রিকেটার আমরা যেটা সবসময় বলেছি যে ধরেন যারা এই ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন তারা আসলে জিনিসটাকে কীভাবে হ্যান্ডেল করছেন এই প্রশ্নের অ্যান্সারটা হয়তো তারা বেশি ভালো দিতে পারেন। বাট ক্রিকেট খেলাটাই হলো আপনি যেখানে কন্ট্রিবিউট করতে হবে, এখানে সিনিয়র বা জুনিয়রের কোনো ইস্যু নয়। ইস্যুটা হলো যে দলে আপনি খেলছেন সেখানে আপনি যে কন্ট্রিবিউশনটা করছেন সেটা আপনার দলের জন্য যথেষ্ট কিনা। যদি আপনি না হন, সেটা সিনিয়র হোক জুনিয়র হোক, আপনাকে টিম থেকে বেরোয় যেতে হবে, কারণ এটা রেজাল্ট ওরিয়েন্টেড খেলা এবং সেই জায়গাটাতে আপনাকে দলের প্রয়োজনে কন্ট্রিবিউট করতে হবে আদার দেন ইন্ডিভিজুয়াল। ইট ইজ এ কালেকটিভ, যেটা আমরা বলেছি যে আপনাকে বোলিং ব্যাটিং ফিল্ডিং তিনোটা পার্টে আপনাকে কন্ট্রিবিউট করতে হবে ফর দ্য টিম। বাট এখন এই খেলাটা আমরা কিভাবে খেলছি এটা খুব ইম্পর্টেন্ট। এবং আপনি যেটা বলেছেন যে যারা হয়তো সিনিয়রকে বলতে ভয় পাচ্ছে বা জুনিয়রকে বলতে ভয় পাচ্ছে, এটা তাদের ব্যর্থতা যে কালচারটা তারা সেভাবে গ্রো আপ করেছে। বাট আমি মনে করি বাংলাদেশ টিমকে যদি বেটার করতে হয় তাহলে যে জায়গাগুলোতে হাত দেওয়া দরকার, এবং আপনি যদি দেখেন যে যেটা আমরা বলেছি যে পারফরমেন্সের দিকে যে ফোকাসটা বাড়ানো দরকার, যেটা দিয়ে আমরা আসলে ম্যাচগুলো উইন করতে পারবো, সেই জায়গাগুলোয় ফোকাস বাড়াতে হবে। কী করলে বাংলাদেশ ক্রিকেটকে ভালো হবে, যারা নীতি নির্ধারক আছেন তারা অ্যান্সারটা ভালো দিতে পারবেন। আমরা হোপফুল যে বাংলাদেশ ক্রিকেটটা পিছনে না যে ইনশাল্লাহ যেন সামনের দিকে আরও অবশ্যই আমরাও সেই চেষ্টাটা করব। আপনার ঠিক শুরুর কথাটাই তারেক আজিজ যেটা বলছিলেন যে একটা রিবিল্ড করা দরকার, সেই রিবিল্ডটা হয়তো বাংলাদেশ দলে হবে। এবং আজকে যেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যেই সেমিফাইনালটা হতে যাচ্ছে, ভারত এবং অস্ট্রেলিয়ার জমজমাট একটা সেমিফাইনাল অনুষ্ঠিত হবে, এবং কে নিশ্চিত করবে ফাইনালের ফার্স্ট টিকিটটা সেটা আমরা দেখব কিছুক্ষণ পর ম্যাচের। তো দর্শক সবাইকে শুভেচ্ছা রইল আজকের এই ম্যাচটা নিয়ে এবং এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।